পরে তার পরিবার হত্যার পরে আর এই দেশের কোন প্রাতিষ্ঠানিক উন্নয়ন হয়নি। আমার প্রিয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান ফরিদুল ইসলাম এরশাদ যখন ক্ষমতায় আসলেন এসে তিনি সর্বপ্রথমে ঘোষণা করেছিলেন মুক্তিযোদ্ধারা এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। তার আগে মাঠের সময়ের সময় এদেশের মানুষ যারা মুক্তিযোদ্ধা ছিল তারা মুক্তিযোদ্ধার পরিচয় দিতে পারেনি। এমন একটা সময় গেছে। যাই হোক, তিনি দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধদের সর্বশ্রেষ্ঠ সম্মান সহ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, মুক্তিযুদ্ধ সংসদ এবং সরকারি বহু প্রতিষ্ঠান তিনি মুক্তিযুদ্ধের নামে নামকরণ করে দিয়েছেন। তারই আলোকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের জন্য প্রচুর কিছু করছেন এবং স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছেন। যাই হোক, আমাদের প্রিয় নেতা যখন ক্ষমতা আসছেন আমাদের দেশে বিদেশি পরিবেশের মাধ্যমে সমাজ ব্যবস্থা ছিল এবং আইন প্রয়োগ ছিল বিদেশিদের সেই ব্রিটিশ আমলের সেটা ভেঙে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা দিয়েছিলেন যে জেলাকে গভর্নিং সিস্টেমের মাধ্যমে এটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য। কিন্তু আমার প্রিয় নেতা ফরিদুল ইসলাম এরশাদ তারই আলোকে তিনি জেলার ভিতরে যে আরো থানাকে উপজেলা নির্বাচিত করে উপজেলা রূপান্তরিত করে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করেছিলেন। তারই আলোকে আজকে যে উপজেলা পরিষদ তিনি সেই সময় আমাদের কোষ শহর ছিল এই উপজেলা পরিষদে সকল কিছু জনগণের একদম সন্নিহিত নিয়ে আসার জন্য তিনি এই উপজেলা পরিষদ গঠন করেছিলেন। বলে আগে থানা ছিল, থানার একজন কর্মকর্তা ছিল সিউ, যে সিউ রাজ্যের পুরো থানায় সঞ্চালিত। কিন্তু আমার নেতা উপজেলার মাধ্যমে আজকে দেখবেন উপজেলা পরিষদে গেলে কতগুলো ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভক্ত, স্বাস্থ্য ভিন্ন, আপনার সমাজসেবা ভিন্ন, এলজিডি, তারপর বিভিন্ন সিআই অফিস, অনেকগুলি ডিপার্টমেন্টে করে কিন্তু এবং সে সময় আপনার ইও ছিল আইন এখানে পূর্ণ ছিল, যেটা আবার 91 সালের পরে গিয়ে খালেদা জিয়া ক্ষমতা আসার পরে দেখলে উপজেলার ব্যবস্থা বন্ধ করে দিল। তারপরে আবার আমাদের প্রিয় নেত্রী মহাজোটের নেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা তিনি যখন এটা কর্ম করতে পারলেন তিনি আবার সেই উপজেলা ব্যবস্থা প্রবর্তন করে চালু করার পক্ষে কারণে আজকে আমাদের এই সবকিছুর উন্নয়ন আবার পুনরায় শুরু হয়েছে। যাই হোক, এরশাদ সাহেবের যদি উন্নয়নের কথা বলা হয় অনেক সময় লাগবে। তিনি দেশের উন্নয়ন শুরু করেছিলেন এরশাদ সাহেব। আর মাঝের যে সময়গুলো বিএনপির সময় ছিল, জনগণের সময় আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারি যে সে সময় উন্নয়নের কোন অবকাঠামো সৃষ্টি হয়নি। এক হালকাটা যুব কমপ্লেক্স বিভিন্নভাবে কাজ শুরু হয়েছে, কিন্তু পাকিস্তানি কাজ যখন পরিবর্তন নেতৃত্বে যখন চলে আসছে তখন থেকে শুরু হয়েছে বিদেশের উন্নয়ন। যাই হোক, আজকে তিনি আল্লাহ পাকের ইচ্ছায় তিনি বিগত 1 বছর হলো আমাদের বাচ্চাকে চলে গেছেন। তিনি আমাকে সন্তানের মতো আদর করছেন, অত্যন্ত ভালোবাসছেন এবং আমি যখন 2001-এ বিএনপির নির্দেশের কারণে দেশে থাকতে পারিনি, আমি ইন্ডিয়াতে 3.5 বছর ছিলাম, তখন ইন্ডিয়া থেকে যখন এসে আমি কেন্দ্রের রাজনীতির সাথে জড়িত হলাম আমাদের তারপর তুমি কেন্দ্রীয় কমিটির সূত্র সাংগঠনিক সম্পাদন করে এবং বিভিন্ন জেলায় তিনি আমাকে এই সাংগঠনিক কাজের জন্য করে পাঠান। তারপরে বছরই তিনি আমাকে জাতীয় যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহ্বায়ক পরবর্তী সম্মেলনের মাধ্যমে আমাকে সভাপতি করে আপনাদের দ্বারা আমি প্রায় 3 বার যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতিত্বের দায়িত্ব পালন করি। যখন ছেড়ে দেওয়ার পরে কিছুদিন পরে আবার স্যার আমাকে একদিন আমাদের যে আরেক নেতা জিয়াদের পাবলিক মন ছিল ওখান থেকে কোথায় আমি গেলাম। যাওয়ার পরে 14 জনের ঘটনা যাওয়ার পরে আমার মধ্যে বুঝলেন তিনি আমাকে স্যার আমাকে বললো ওখানে আরো যুবসন্ধিটা ভাঙা ঠিক হয়নি, তুমি থাকলে যুবসন্ধিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি না স্যার আমি দেখবো। তখন স্যার আমাকে বললো তুমি তো আগামী দিনের এমপি হবা। তখন আমার মাথার মধ্যে কোনো কিছু ছিল না যে আমি এই সংসদ নির্বাচন করবো আমার এলাকায় নেবো। আমি স্যারে বললাম স্যার কিভাবে, আমি তো কেন্দ্রের রাজনীতি করছি, ডিস্ট্রিক্টের রাজনীতি করছি, এখন আপনি সারা বাংলাদেশ আপনার সাথে রাজনীতি করি। আমার কৃত্রিম গবেষণা রাজনীতির সাথে সেভাবে সম্পৃক্ত না।
সে আলোকে আমার পক্ষে তো সম্ভব না। স্যার আমাকে বললেন ঘুরে নেওয়ার পরে আসলে তিনি আমাকে বলতেন দিকে হাত দিয়া, আরে বললাম তুমি এমপি হবি। আমি তো এলাকায় যাই না, আমাকে তো আজকে বলেন বা কিছু রাজনীতিক ব্যক্তিত্ব ছাড়া আমাকে সাধারণ মানুষ চিনে না। আমি এই রিস্ক দেব না। এখানে আমার ওখানে জাতীয় পার্টির সম্পর্ক তেমন শক্তিশালী না, এলাকার মানুষ আমাকে চিনে না, সেই ক্ষেত্রে আমি এই রিস্ক দেব না। আমরা অন্য চিন্তা করি জন্য মুসিদ বেড়ে দিয়ে যায় করতে পারো। তারপর তারা আমাকে ডাকতে দিয়ে মুখে জড়াই দেবো বলতে সেন্ট্রাল পার্টির দায়িত্বটা নিয়ে তুমি নাও, আর তার দেখতেও আমাকে খবর করে রাখতো, তো তুমি নাও। সেদিন স্যার আমাকে বুকের পিছিয়ে যেভাবে প্রায় 1-1.5 মিনিট, আমি সেটা কখনো বলতে পারি না, আমাকে বুকে জড়াই ধরে একদম মাথায় সন্তান যেভাবে সন্তানকে আদর করে কিছু দেওয়ার পরে ঠিক সেভাবে আমাকে সে ধরে রাখতো। প্রায় 1-1.5 মিনিটের বেশি হবে। পরে আমার মাথা উঠে বলে যে বাবা তুই আর অনেক কথা বলছে, তুমি এমপি হওয়ার কিন্তু তোমাকে দায়িত্ব পালন করো। তারপর থেকে দায়িত্ব পালন করে আসছি। আপনাদের দোয়া রাজঘাটটা আমাদের খেতে গুলি যুগ্ম মহাসচিব বানিয়েছিল। তারপরেও আজকে আমি প্রেসিডেন্ট সদস্য ঢাকা বিভাগের দায়িত্বে। আমি মনে করি আমার রাজনীতি সবার পর শুরু হলো আমার প্রিয় নেতা, আমার রাজনীতি শিক্ষাগুরু নাসিম ওসমানের হাতে। তারপরও আমার রাজনীতি সবার পর শুরু আমার আরেক বন্ধু, আমার বাংলাদেশের রাজনীতি এক নামে সবাই ছিলেন, আমার রাজনীতি ছাত্রজীবী সবার সাথী আওয়ামী লীগের নেতা সাহেব ওসমানের সাথে সদস্য থেকে রাজনীতি শুরু করি। তারপর থেকে আপনি একটা প্রেক্ষাপটের আলোকে জাতীয় পার্টি, তারপরে আপনি আপনাদের এখানে আপনাকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের উপস্থিত হয়ে কাজ করার চেষ্টা করি। যখন আমার নির্বাচিত হয়েছি আসলে আমার মাথায় কখনো ছিল না যে আমি এলাকায় এসে জনগণের সাথে জনপ্রতিনিধিত্বের কাজ করবো। আমি কেন্দ্রের রাজনীতি করতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই, এমন তো খুব কম উপজেলা, সব উপজেলা যাওয়া হয়নি, আমি ঘুরে ঘুরে সংগঠন না করছি। আপনাদের দোয়ায় যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন যদি তার পরিচিত করে অন্তত 100টা কর্মী আমার হাতে তৈরি হয়েছে সারা বাংলাদেশ প্রতিটা জেলাতে। আমি দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের বিভিন্ন মানুষের মন মানসিকতা কি, ওই আলোকে রাজনীতি করি, ছোটবেলাতে রাজনীতি করতাম এবং নাসিমের রাজনীতি কি বলে সেই 6 মাস এমপি ছিলেন। আমি আপনারা হয়তো জানেন বর্তমান মানুষের খবর দেওয়া যায় যে নাসিম ভাই শুধু অর্ডার করতো, নাসিম ভাই শুধু মতামত দিত, নাসিম ভাই শুধু নির্দেশ দিত, তার নেতৃত্বের সব কাজগুলো আমি করতাম, যে কোনো কাজে আমি করতাম। আমি অনেক সময় বিরোধ করে যেতাম, কিছু হলে তোমার সাথে কথা বলতো, আমি বললাম আমার এত কষ্ট দেয়, এত কাজ আমার ইয়ে করায়। পরে আজকে বুঝতে পারি যে নাসিম ওসমান একটা প্রেস জিনিস থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে সব কিছু প্রকারে আমাকে যে দায়িত্ব যেভাবে কাজ করিয়েছে, আজকে আমি সেই জন্যই আমি নাসিম ওসমানের কাছে বিরোধী যে তিনি আমাকে কাজ শিখিয়ে দিয়ে গেছেন যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের পাশে কিভাবে থাকতে হয়, মানে এই রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, সেই কাজগুলো আমাকে নাসিম ওসমান শিখিয়ে দিয়ে গেছে। আমি তাদের কাছে বিরোধী। যাই হোক, আমার পিতামাতার দোয়া আমরা ছোটবেলায় গানের বাবা মা হারিয়েছি, আবিষ্কার করতে চেষ্টা করছি, লোকগুলো তার বাইরে থেকে আমি চেষ্টা করেছি যেহেতু না পারলে নাচতে চেষ্টা করেছি। সেই আলোকে আজকে সবাইগুলো আজকে আমি করতে সুযোগ। তো আমি একটা করে বিশ্বাস করে আমার দল, আমার যে যে আমার মহাজনের 2টি নির্বাচন দিয়েছিলেন, সেই সব কিছুর আলোকে আমি মনে করি যে সবাই আমার মুসলিমরা, বাবা মার দোয়া মুসলিমরা সবই হচ্ছে, কিন্তু আমাকে বানাইছে আল্লাহ। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য না বানাতো আমি আপনাদের দায়িত্ব দিতে পারতাম না। আর আল্লাহ যদি আমাকে পছন্দ না করতো আমি সোনালীর মানুষের জন্য এত উন্নয়ন করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে খাবার না দিত আমি মানুষের পাশে এতভাবে দাঁড়াতে পারতাম না। আমি বিশ্বাস করেন আমি যখন কিছু করি আমি আল্লাহর কাছে ডাইরেক্ট চাই, আমি রামদেবেলা তার জন্য আমাদের পরে আমি ডাইরেক্ট করি যে আল্লাহ তোমার বাচ্চাদেরকে আমার দায়িত্ব দিয়েছো, আমার কাছে যদি রিজিক না তো পারি এই বাচ্চাদেরকে ফল করবো কিভাবে। বিশ্বাস করেন আমি অন্য ভাবে নিয়ে না, আমি কোনো দিদিরা দেখা কিছু না, আমি সাধারণ একটা কমকি আল্লাহ বান্দা, আমাকে আল্লাহ কোনো না কোনো ভাবে ম্যানেজ করে দেয়। আজকে এই প্রাণের এই জ্ঞানকে আমি যতটুকু পারছি যেভাবে পারছি জনগণের পাশে থাকার চেষ্টা করছি, যেটুকু হওয়া ততটুকু হয়তো পারি নাই। আল্লাহ একটু রিজিক দিচ্ছে, ওই রিজিক আমার ঘরে রাখি নাই, ওই রিজিক আমার ব্যাংকে রাখি নাই। আমার
আমার ব্যাংকে যখন হিসাব করেন আমাকে মনে হয় কোনো অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা পাবে। আমি সব কিছু জানতে এই এখন আমরা একটা একটু পাই আজকে যেমন একটা আলোচনা রাখছি না মানুষ যা পাই কিনি যা পাই দিতে চেষ্টা করি যা পাই মানুষের চেষ্টা করি। সেই জন্য বলি যে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা একটাই আমি মনে করি আল্লাহ আজকে সোনাগাঁয়ে যে মানুষগুলো আছে যে 8 লাখ 8.5 লাখ 9 লাখ মানুষ আছে এই মানুষগুলো সব আল্লাহর বান্দা। আর আমাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন এই 8 লাখ মানুষকে দেখভাল করার জন্য, তাকে সুখে রাখার জন্য, তাদেরকে ভালোভাবে রাখার জন্য, তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, তাদের সম্পত্তি রূপ করার জন্য না, গোয়াগুলি করে তাদের আত্মসাৎ করার জন্য না, তাদের হক খাওয়ার জন্য আমাকে এখানে করে নেই। আজকে আমাদের কাজ করে যাচ্ছি। আপনারা দীর্ঘদিন যেমন আমার সাথে আছেন, মায়ের বন্ধু হিসাবে আপনাদের সক্ষম দেখি, মুরব্বী হিসাবে দেখি, আমি কখনো চিত্র দেখাইনি। অনেক বড় বড় ওই মাত্র মহারথীরা অনেক কিছু আমাদের কেউ গ্রামে দেখেছে, সে কেউ কিনে নেয় না। কেননা আল্লাহ আমার পক্ষে আছেন, আল্লাহ ভারত পক্ষে থাকে। সেই জন্য আমি কেউকে কোন সরকারের বন্ধু কোন হুমকি ধমকি মেরে চলে ভুলে আনন্দ দেখাই আজকে করেছি। আমি খারাপের কোনো পত্র দিই না, খারাপের কোনো আমি ভয় করি না। আমি মনে করি আমার সাধারণ মানুষের অনেক ভালো থাকবে, সেই ক্ষেত্রে আমি যে কোনো পদক্ষেপ দেবো, আমি কেউ ভয় করে পদক্ষেপ দিই না। অনেক কিছু আমি দেখি, অনেক ষড়যন্ত্র হয়, কিন্তু এই ষড়যন্ত্র ফলিকে আমি হাঁটি মাথায় বসে উঠছে। যারা ষড়যন্ত্র করে জনগণের বিরুদ্ধে, যারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে, যারা ষড়যন্ত্র করে আমার উন্নয়নের বিরুদ্ধে, আমি তাদের পরি করে বিশ্বাস করে আমি কোনো প্রতিপক্ষ হিসাবে যাই না। আমি হাসি হাসি যে তারা এই চিন্তা চেতনায় আমার বিরুদ্ধে করে, সেই চিন্তা চেতনা আল্লাহ কখনো পরবর্তী করবে না। সেই চিন্তা চেতনায় আমার জনগণকে কেউ কষ্ট দিতে পারবে না। আমি জনগণের পাশে থাকবো, যতটুকু পারি, যতটুকু সমর্থন দিয়েছি আল্লাহ, আমি আপনাদের পাশে থেকে আগামী দিনে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে যে করোনার ভয়াবহতা গেল, সবাই অনেক কষ্ট করছেন, এখন করতেছেন। করোনা কবে যাবে এটা কোনো নির্দিষ্ট নাই। করোনা আছে, এটা ধরে নিতে হবে, এটা একটা মহামারী রোগ, এটি ধরে নিতে হবে। তারপরও আমাদের জীবনযাপন করতে হবে, আমাদের সবকিছু করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি আপনার হার্টের অসুখ হয়, ডাক্তার কিন্তু অনেকগুলো নিয়ম দিয়ে দেয় না, যে বিস্কুট খাবেন না, কাশি খেন না, এটা খেন না, ওটা করে দেবেন। যখন হার্টের রোগীটা আবার ইডলি খায়, আবার ডাক্তারের কাছে ধরে যেতে হয় না, দেখে না, ওষুধ খাওয়ার পরও কিন্তু ইডলি খাইছে, আবার ডাক্তার কাছে যেতে হয়। আবার ডাক্তার সব বলে যে আপনার অবস্থাকে ভালো ছিল, 20% আছে, 70% হয়েছে, আপনারা অনেক লাগাই দিব। সেটা নয়, ওপেনার সার্জারি করতে হবে না। এটা কেন? আমাদের ভুলের জন্য, ঠিক না? করোনা একটা রোগ, এটি ভাবতে হবে। এই করোনা রোগে কোন ওষুধ এখন বের হয় নাই, এই করোনা ভ্যাকসিন বের হয় নাই। কেন? আমাদের বাঁচার উপায় কি? আমাদের বাঁচার উপায় হলো আমাদের যাকে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং নিজেকে লকডাউন করে রাখতে হবে। নিজেকে যদি সেফ রাখি, অন্যজন সেফ থাকবে। আজকে একটা করোনা রোগী যদি তাকে সম্পূর্ণ আপস করে সেফ করে যদি সে চলে, সেটা আপনার কেউ বুঝতে হয় না। সেজন্য বলি আজকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি, কি সহজ সুযোগের এই দেশ, বিশেষ করে আমাদের সোনাগা কি আউলিয়াদের এখানে আবির্ভাব ছিল, এখানে তাদের দোয়া এখনো যে আমরা এই পরিমাণ ভালো আছি। নিজে যখন বিভিন্ন রাত্রে বেলা দেখে, যখন আমি ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো দেখি, বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, মন্তব্যগুলো দেখি, তখন আমার যখন চোখ বুঝে দেখি আমার চৌরাস্তার মানুষগুলো কিভাবে আশ্রম দেয়, যখন চোখ খুলে দেখি ঢাকার মানুষ কিভাবে চাপছ, তখন নিজের অবাক লাগে। তখন আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ নিজ হাতে আমাদের এখনো বাঁচায় রাখছে। তবে আল্লাহ বলছে যে তুমি নিজেকে সেভ করো, ঠিক না? এটা আল্লাহর হুকুম কাটলে আছে, এটা আল্লাহ আমার উপরে ঘোষণা করে দিচ্ছে। আমি মনে করি আমরা এত পাপ করছি, এত জুলুম করি, এত মানুষের ঠকাই, এত অবৈধ কাজ করি, এত অপপ্রচার করি, আল্লাহর কথা শুনি না। সেই জন্য আল্লাহ আমাদের একটা এমন শিক্ষা দিতে যে এক ভাই আরেক ভাইয়ের হাত মেরে পারে না। এরকম শিক্ষা দিতে যে বড় লাভ করে থাকলে তার সন্তান যায় না, এমন শিক্ষা আমাদের দিতে। দেখেন আরেকটা শিক্ষা দিতে, আল্লাহর মসজিদে করে থাকা অবস্থা আমরা করতে চাই না। আল্লাহ রাগ
তখন আর মসজিদে একজন তো না, আমার মসজিদ আমি বন্ধ করে দিলাম, আমার রাখতে হবে, আমার মসজিদের জন্য নমাজ করতে আসি না, তখন আরো লাগতো না, যা বন্ধ করে দিলাম। আমি এটা মনে করি জিনিসে আজকে সব কিছু চিন্তা করে দেখতে হবে, তারপর ভয় পায় না। হারাম জানা বাচ্চারা গেলে নকল সার্টিফিকেট দেয় বলে এই করোনার টাকা খায় হারাম জানা, আল্লাহ যখন কত করে গজবি করে আল্লাহ জানে কত খারাপ আমরা এই করোনার জন্য তুমি কিন্তু ভয় পাই না, কত খারাপ হয়ে গেছে। যাই হোক আপনাদের চললো যার যার ভাবে নিজেকে একটু সেভে রাখবেন, এটা বেশি কষ্টের কিছু না। এই নাকটা মুখটারে সেভে রাখে, এই যে বাদল সাহেব মাথা ঘুরাইতেছে নাকটা বাজ করে রাখছে, কোনো লাভ হইতো না, ঠিক আছে, কোনো লাভ হইতো না লাগা। এটা তো নিজেরা সেভ করেন। আজকে আপনি জানেন না এই কয়জন আছে, আমিও জানি না, এটা সবাই টেস্ট করে, ঠিক না? আজকে কি হবো আমি তো আজকে যাই না, আমি আজকে একটা সত্য কথা বলি, আমার যে মুরব্বী যে আমাকে নেতৃত্ব দিতে, যে আমাকে আজকে আদর করে, যে আমার ডিস্ট্রিক্ট অনেক সময় উল্লেখ করছে, সে আমাকে মেসেজ করে দিতে হবে আমার কাছ থেকে। আমি মানুষের তো ঘরে ঘরে যাচ্ছি, অর্ধেক দোকান ওর জনগণের আপন এত কাছে যায়, করুণা কিন্তু আপন না, দূরে থাকতে বলো, ঠিক আছে? আর আমার পাওয়া কি আছে ষড়যন্ত্র কাছে কিন্তু ভালোবাসা না পেলে এই তথ্য পাঠায় না, একটু স্নেহ না করলে তথ্য পাঠায় না। যাই হোক এটা বলো না, আপনার নিজেরা থাকি আপনি সব কিছু এই হাসপাতালে বাঁচতাম কানে খাওয়া লেগে পড়াবাই শুনে যাবে, ভালো বাড়ি করে যাবো, মেয়েটা ভালো জায়গায় দিব, সবটাই চিন্তা করি। কিন্তু আজকে ব্যাংকে চলে যা, আমি করোনা বহন করে বাইক নিয়ে আমার করোনা যা উপহার হিসাবে নিলাম, এটা কেন বাহাদুরি? এটা কোনো বাহাদুরি এলো? এটা বাহাদুরি না, মোকামা নেই, বুঝছেন? এই দিকে কথা সবাই বুঝতে হবে। আজকে করোনার সময় আমাদের যে যেটুকু পাচ্ছেন জনগণের পাশে ছিলেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং বাকি সময় করোনা কিন্তু একদিন চলে যাচ্ছে না, অনেক অবস্থা দেশের এই বিভিন্ন সেক্টরে কিন্তু আজকে ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়েছে, কিন্তু বাংলাদেশ না সারা বিশ্বে আজকে সবকিছু আমাদের বুঝে নিতে হবে, এটা কিছু করার নাই। সেই জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থেকে সুন্দরভাবে কাজ করেন। সোনারগাঁয়ের উন্নয়ন টেবিল হয়েছে, বাকি যে আপনারা মনে আছেন আমি আমার গ্রুপটি চেয়ারম্যান ব্যাপারকে নিয়ে আমি রয়্যাল উন্নয়নের মিটিং করেছিলাম, সেক্ষেত্রে আমি উন্নয়নের ক্ষেত্রে আপনারা যে পদক্ষেপ করে নিয়েছিলেন ইনশাআল্লাহ সেগুলি সব প্রক্রিয়াধীন, সেগুলি হবে। এবং আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের ৩০০ জন এলাকা উন্নয়নের জন্য প্রয়োজনীয়তা এলাকার প্রয়োজনীয়তা কাজ করে কাজ করার জন্য আরো ২০ কোটি টাকা আমাদের কিছুদিন আগে এলাকার জন্য আমাদের প্রিয় নেত্রী আমাদের যে আমাদের প্রদান করছি, আমি সেই জন্য সরকারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। এবং আমরা এতক্ষণ সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথি জনাব লেবল হোসেন খোকার বক্তব্য শুনছি। সংগঠনের কাজে সভা করবো, আমরা সবাই একসাথে আমরা কাজগুলি করবো, সবাই অল্প আরো কথা বলতাম আমার কাছে দেরি হয়ে গেছে। আজকে যেখানে আর কিছু ব্যাপার আপনার করোনার ব্যাপার নিয়ে এলাকায় কোনো কিছু ব্যাপার থাকলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন। আমি যখন বর্তমানে ছিলাম আমি কিন্তু প্রথম অবস্থায় কম বেশি মাস্ক দিয়ে শুরু করছিলাম, ভ্যাকসিনেশন দিয়ে, তারপরে পার্টির দ্বারা দিচ্ছি আপনাদের নিয়ে দু একটা ইভেন্ট বাদে সব ৩টা ইভেন্ট আমার দেওয়া হয়নি। এই ৩টা যেভাবে ডায়াবের চাইলে আমাদের এটাকে করে মানি ৩টা ইভেন্টে আমার দেওয়া হয় নাই, এটা আমি দেবো ইনশাআল্লাহ।
দিয়েছিলেন আর বাকি ইউনিয়নগুলো যেটুকু পারছি আল্লাহ তৌফিক দিয়েছে আমি অনেক জায়গায় কয়েকবার করে দেওয়া হয়েছে এগুলি রাখা হয়েছে তখন আমি ভাবলাম আজকে মধ্যবিত্তদের অবস্থা খারাপ এই মধ্যে তখন হটলাইনের মাধ্যমে আমার কর্তব্য থেকে হটলাইনে নিজেদের ফোন করতে আমি মাইক্রোবাস সহজে একটা হুন্ডা করে দিলাম আমার মাটিদের যাবেন বাবু সবার ওদেরকে ঠিক করে দিয়ে প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে ঠিক করে দিয়ে আরামদায়ক এলাকায় সহযোগিতা করাতে প্রত্যেকটা আমি মধ্যবিত্ত পরিবারের মধ্যে রাত আজকে এখন 200 মধ্যে যেত 180-200 মধ্যে যেত এটা কয়েক মাস চালাইছি তারপরে হাসপাতালের ব্যাপারে জানেন আমি বলে দিয়েছি আপনার বাড়ি ভোট দিতে ওইখানে কিছু বেশি দিতে তারপরে আপনি আমার এই চিন্তা আসলো যে যদি রোগী মারা যায় আল্লাহ না করুক কাপড়টা বন্দি করবে সেই বিষয়ে যে বলা আসে না মা আসে না বলে আসে না তখন এটা ঠিক করলাম যে আমার সাথে যখন কি বলে কি করে এটাকে বন্দি করলাম এবং সারাবাদের চিন্তা করলাম কাটা দিয়ে তুমি জড়িত রাজনীতি ছিল আলাদা ছিল সারাবাদ পুরো ক্লিনিক ছিল প্রত্যেকটা এখানে সন্তানদের নিয়ে আমি প্রত্যেকটা ইউনিট কমিটি করে আমাদের এই কাজটা যদি মারা গেছে ওরা কমিটি করছে ওদের যে সত্যি এটা সাহসিক একটা ব্যাপার যেখানে আমার সন্তান দেয় না সেখানে ওরা লাশ কাঁধে নিয়ে এই দাপন টাপন করা একটা ব্যাপার ওদের কাজে এবং করোনায় যারা কাজ করে আপনাদেরকে সেলুট জানাই আমি শ্রদ্ধা করি এবং করোনায় কে কোরআনে কাজ করেছে আমাকে সব হিসাব আছে আমি যদি এই করোনা থেকে যখন আপনাকে কিছুটা রিলিজ হবো একটা অবস্থায় তখন ইনশাআল্লাহ আমি সোনার মাটিতে এখানে নাগরিক সম্পর্ক দেবো তাদেরকে আমি সোনার চাবি দেবো আমার ঈদের করলো প্রত্যেকজনকে আমি সোনার চাবি দেবো জনগণের খবর রেখেছে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে তাদেরকে আমি আমার সর্বোচ্চ ফেরত জানাই আমি প্রতিবার তাদেরকে দোয়া করি ও সারা সরকারকে দোয়া করবো ও পুরা শোনা যায় সেদিন একদিনের ঘরে যেদিন প্রতিটা শোনার গায়ে মসজিদে মন্দিরে সব জায়গায় ও দোয়া দোয়া করবো সবকিছু অনুষ্ঠান হবে এই আমার করোনা রোগ যারা আজকে সৈনিক আছে যারা কাজ করেছে তাদের জন্য আমার দোয়া থাকছে যাই হোক তারপরও এখন করোনা যায়নি এখন আমাদের সচেতন করা আমি আপনাদেরকে অনুরোধ করবো এই সচেতনতা আমি যে কথাগুলো বললাম এগুলি এলাকায় বলেন সবাইকে বলে সবচেয়ে বড় কষ্ট লাগে আমি তো শোনা গেল এগুলো আপনি দেখতেছি মাঝে জায়গায় আমার বাড়ির সামনে 2 জন মারা গেল আমার মহানগরীতে 5 জন মারা গেল তখন আমি মানুষ সমস্যাটা করতো যে সে দরকার না মানে মাইদানে ঘেরে যায় তারপর লাগতো তারপরে ঢাকা কাজ করতে আল্লাহ বড় আমার সুবিধা জায়গায় পড়তে যদি সাহেবত করার ব্যাপারে যদি তাড়াতাড়ি মাইসের সহ সবাই আমাকে বলে আমি একটা কথা বলছি আমরা যাইছি আমার কাগজে বলতো আমার যদি আমার ছেলেকে কাজ করবো আমার আমার কাজে রাখবো আমি তারপর নিয়মের চেষ্টা করি অযথায় গুরুত্বের এখন উন্নতি হোক কিন্তু কেউ চায় না যাই হোক আপনি এইগুলো কথা বললেন আর প্লাস আনসারের মধ্যে আমি আমার মেম্বাররা আছে আমার এলাকার কর্মীরা আছে তাদের মাধ্যমে আমি বাসায় বাসায় এখন যেটা করবো আমার এবার ঈদের গিফট হবে আমি প্রত্যেক ঘরে যে মজুর করে ব্যাপার থাকে তাদেরকে আমি মাস্ক গিফট করবো এবার এটা আগে একটা পারিবারিক না করলে কিন্তু আপনি এটা কারণে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার ক্ষতি হলো আমার পরিবারের ক্ষতি হলো এবার আমি সবার ঘরে ঘরে আপনাদের মাধ্যমে লিস্ট করে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের বাসায় কোনো আইডি লাগে না কোনো ব্যানার লাগে না ঘরে ঘরে জায়গায় ব্যাপার কয়জন 5 জন এটা হচ্ছে 5টা মাস অপান্ত যেভাবে আমার যে গিফট থাকবে হলো মাস্ক দেওয়া সচেতন করা ঠিক আছে মার্কেটে বোঝানো মনে করো মার্কেটে বোঝানো সচেতন করতে হবে এটি তো কথা আছে তো করতেছি ধারণা করা যাবে এটা আমাদের কাছে কি করে আরে বাবা কি করে আমরা আমাদের জায়গা বড় বড় মাছ খাওয়াই বড় বড় আমার কর্মী আমার শাক খাওয়ায় মাছ খাওয়া মাছ খাওয়া এই তো আমরা শুধু খাইতে বলেছি সেটা তো যাই হোক আমার বোনেরা আপনি কষ্ট করেন আমি মনে করলাম সবাই আমাদের এই পার্টিস করছেন
আর বড় বড় বিভিন্ন ভাষণ শিক্ষামন্ত্রী আপনারা বড় বড় কিছু মাঠটা বলে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ ভালো মান দেওয়ার চেষ্টা করব এর মধ্যে যেগুলো গতকালও পুলিশে আমি দিয়ে যাচ্ছি মেন আগে শুরু দিচ্ছি যাতে হাসপাতাল পুলিশে যারা কাজ করে তারা মায়ের থেকে যারা আগে কাজ করে থাকো এখন যারা করলো আপনারা যে মার্কেট গুলো যে দোকানদার খুঁজা দোকানদারি করে খুঁজি মার্কেট গুলো দেবো আমার রিক্সা বাড়াই দেবো ট্রেনকে বাড়াই করে দেবো ঠিক আছে আরেকটা জিনিস দেবো শুধু রিক্সা বাড়া সেই খুঁজে সেইকে বাড়াইতে পরিবহনে সেগুলো এরকম প্লাস্টিকের বোতল আমি স্প্রে আছে না স্প্রেটা প্রত্যেকটা রিক্সা এবং সেই নিচে থাকবে কাস্টমার জানাকে এই সময় না করবো কেমন এটা এটা আমি করতে করেছি বুঝে আপনার করে দেবো ঠিক আছে কেমন হচ্ছে কিছু রাখতে হবে তো বুঝে না ঠিক না একটা কোনো খেতে নামলো আরেকটা বাবা মা দিয়ে হতো ঠিক না তারা আমার সঙ্গে কথা হলো দেখো সকাল থেকে কাজ করবো আমি পরে ইউরোপিক কি আপনাদের সাথে কথা বলে আমার কিভাবে দেওয়া যায় এগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে আপনার কোনো শেষ মাসে আমরা যদি দোয়া করা উচিত তাহলে থেকে দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সরকার বাতিল জন্য দোয়া করবেন এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিশ্ববাসীর জন্য আল্লাহর কাছে মাপ চাবো এবং আল্লাহর কাছে সহমত চাবো ঠিক আছে আমি রাখি ভাই আল্লাহ হাফেজ শুধু এতক্ষণ দেখলেন সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন জনাব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য। সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন, ধন্যবাদ।